শান্ত ত্রিপুরায় আবার কি অশান্তির ছায়া? কাঞ্চনপুরে সন্দেহভাজন উগ্রপন্থী আটক হবার পর রাজ্যের জনগণের একটাই প্রশ্ন, উগ্রপন্থার বিষবৃক্ষ কি রাজ্যে পুনরায় ডানাপালা মেলতে শুরু করেছে? ত্রিপুরা কি আবার সেই পুরনো ভয়ঙ্কর ইতিহাসের দিকে ফিরে যাচ্ছে? সম্প্রতি কাঞ্চনপুরে দুজন সন্দেহভাজন উগ্রপন্থী ধরা পড়েছে বিস্ফোরক ও অস্ত্র সহ। রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে শুধু অস্ত্র নয় বরং একটি গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে, যেখানে TUNF অর্থাৎ ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের নাম রয়েছে। এখন TUNF নামটি এতদিন সাধারণ মানুষের কাছে অপরিচিত ছিল, আমাদের কাছে অপরিচিত ছিল। এটি নতুন কোন সংগঠন নাকি পুরনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর পুনরুজ্জীবিত একটা নতুন ফরমেশন, তা কিন্তু পরিষ্কার নয়। তাই প্রশ্ন জাগে, এই সংগঠন কি শুধুই নাম নাকি একটি ভয়ঙ্কর পরিকল্পনার বহিঃপ্রকাশ? এই ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে আবার কি রাজ্যটিকে অশান্ত করার পরিকল্পনা চলছে? তাহলে ত্রিপুরার মানুষ এখন শান্তি চায়, কিন্তু কাঞ্চনপুরের এই ঘটনা কি সেই পুরনো দুঃস্বপ্নকে আবার চোখের সামনে এনে দাঁড় করিয়ে দিচ্ছে, নাকি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা? কোথায়, কতটা এবং কিভাবে সতর্ক হতে হবে আমাদের জানা প্রয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। শান্ত ত্রিপুরায় আবার কি অশান্তির ছায়া? এই বিষয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সঞ্জীব দেব এবং বিশিষ্ট সমাজকর্মী তথা শিক্ষাবিদ গৌতম মজুমদার। নমস্কার। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। সঞ্জীববাবু, প্রথমে আপনার কাছে আসি। বিস্ফোরক ও অস্ত্র সহ কাঞ্চনপুরে দুজন সন্দেহভাজন উগ্রপন্থী আটক হবার ঘটনা কি বিচ্ছিন্ন বলে মনে করেন, নাকি এর পেছনে বড় কোনো সংগঠিত চক্রান্ত রয়েছে? দেখুন, এই অঞ্চলে এই সন্ত্রাসবাদী আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং বিভিন্ন সময়ে মূলত 80 দশকের পর থেকে বিভিন্ন চুক্তির মাধ্যমে সন্ত্রাসবাদীরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তার কোনো কোনো ক্ষেত্রে, যেমন মিজোরামে সেইটা যথেষ্ট সফল হয়েছে, এখন পর্যন্ত নতুন করে কিছু হয়নি। নাগাল্যান্ডে দেখা যাচ্ছে যে একটা পরিস্থিতি চলছে যেখানে এটা শেষ হয়নি, কিন্তু সন্ত্রাসবাদ স্থগিত আছে এখন। কোনো ঘটনা না থাকলেও যে সন্ত্রাসবাদ নির্মূল হয়েছে তা বলার মতো পরিস্থিতি হয়নি। আবার মণিপুরে একটা নতুন করে যে সন্ত্রাসের সৃষ্টি হয়েছে, এখনো চলছে সেই সহিংসতা। ত্রিপুরার ক্ষেত্রে একাধিক শান্তি চুক্তির মধ্য দিয়ে সন্ত্রাসবাদীরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে নতুন করে একটা সন্ত্রাসবাদ তৈরির চেষ্টা তৈরি হচ্ছে। সেই কারণেই এই যে দুইজন সন্ত্রাসবাদী, দুইজনকে অস্ত্রশস্ত্র সহ ধরা হলো, তারপরেই নতুন করে একটা সংশয় তৈরি হয়েছে এবং একটা নতুন নামও সামনে চলে এসেছে, TUNF। এই যে এসেছে, আগেও দেখা যাচ্ছে এমন ছোট ছোট সন্ত্রাসবাদী সংগঠন গজিয়ে উঠেছে, কোনোটা একটা বড় আকার নিয়েছে, আবার কোনোটা অঙ্কুরেই বিনষ্ট করা সম্ভব হয়েছে। এই এখন যেটা এসেছে সেটা নিয়ে কিছু পাওয়া গেল, এখনো তারা যে একটা বড় খুব সন্ত্রাসবাদী গোষ্ঠী তার প্রমাণ তারা রাখতে পারেনি। পুলিশের প্রথম অঙ্কুরেই পুলিশ এটাকে কিছুটা হলেও নিস্তেজ করতে পেরেছে, তবে এইটার শাখা প্রশাখা কতটা বিস্তার করতে পেরেছে তার বিস্তারিত তথ্য এখনো আসেনি, সেটা তদন্ত রয়েছে। আমরা সেটার দিকে আরো নজর রাখতে হবে আগামী দিনে। তো রাজ্যের সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে যে সন্ত্রাসবাদ খুব একটা বড় আকার নেওয়ার মতো পরিস্থিতি আছে তা বলা যায় না, তবে এটাকে একেবারে উড়িয়েও দেওয়া যায় না, ছোট করে দেখা যায় না। সেইটাই হচ্ছে এই মুহূর্তের আমাদের যতটা আমরা জানতে পারছি তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে আমরা আসতে পারি আপাতত। আসবো আপনার কাছে একবার। গৌতম বাবু, আপনার কি মনে হয় এই ঘটনার সময় এবং প্রেক্ষাপট কি ইঙ্গিত দেয় যে এটা পরিকল্পিত ঘটনার চেষ্টায় ছিল, নাকি এটা সাধারণ একটা বিচ্ছিন্ন ঘটনা? কারণ ঠিক স্বাধীনতা দিবসের আগের দিন ধরা পড়ে এই যে দুজন সন্দেহভাজন জঙ্গি। তো এখন বলা হচ্ছিল যে স্বাধীনতা দিবসের দিন, যেটা ইনিশিয়াল যে তদন্ত, সেই তদন্তে বেরিয়ে এসছে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে স্বাধীনতা দিবসের দিন পুলিশের কোনো ভেহিকেলে তাদের
আক্রমণ করার তাদের প্রস্তুতি ছিল এবং তারপর সেখান থেকে পুলিশের আর্মস লুট করার প্রস্তুতি ছিল। তো এটা কি ইঙ্গিত করে, মানে এই মানে তাদের সঙ্গে মানে কোনো ছোট্ট একটা বিচ্ছিন্ন ঘটনা, তাদের সঙ্গে কোনো বড় সক্রিয় সংগঠন জড়িত আছে বলে মনে করছেন? আমার তো মনে হয় বিচ্ছিন্ন তো নাই, কোথাও না কোথাও একটা রুট তো রয়েছে। আর যেটা প্রথমে আপনার কথাতে এসে যে শান্ত ত্রিপুরাকে আবার অশান্ত করা, এটা আমরা 80 দাঙ্গা যেটা আমরা ত্রিপুরা রাজ্য বা সারা ভারতবর্ষের মধ্যে আমরা যদি দেখি, সে থেকে কিন্তু এই যে একটা উগ্রপন্থার যে একটা কনসেপ্ট আমরা তখন থেকে পেয়েছি, আগে কি ছিল আমরা ততটা জানি না, এটা প্রকাশ্যে এসে 80-তে। তারপর থেকে বিভিন্ন ঘটনা চক্র আমরা দেখছি এবং বারবার এদেরকে মানে মূল স্রোতে আনার জন্য চেষ্টা হচ্ছে। বারবার চেষ্টা হওয়ার পরে ওদেরকে বিভিন্ন রকমের কন্ডিশনের উপরে আনা হয়, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়। সেই সুযোগ সুবিধাগুলো পাওয়ার পরও কিন্তু আমরা বারবার দেখেছি, বিভিন্ন সময় আমরা ওই টাইমে আর গেলাম না, অনেকগুলো টাইম সবাই জানি আমরা ত্রিপুরা রাজ্যের লোক, যে বারবার উগ্রপন্থা নতুন ভাবে রূপ নিয়েছে, নাম পরিবর্তন হয়েছে, এসে আবার ওদের সঙ্গে ভারত সরকারের ত্রিপুরা সরকারের একটা অস্ত্র প্রত্যর্পণ করে তাদের বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে চুক্তি দিয়ে আনা হয়েছে। কিন্তু তারপরও আবার হয়। তার মানে কি, জ্বর থেকে এটা কিন্তু উঠেনি। এবার আমরা অনেক সময় বলি কি একটা মানে মানুষের যে আর্থসামাজিক অবস্থা, ওদের বিভিন্ন দাবি দেওয়ার জন্য এই উগ্রপন্থাগুলো তৈরি হয়, এগুলো বলেও আমরা হয়তো বিভিন্ন সময় পত্র পত্রিকা, বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন কিছু সমাজসেবী ওরা বিভিন্ন রকমের ভাবে এগুলোকে ব্যাখ্যা করেন। কিন্তু বাস্তবতা উন্নয়নের নিরিখে যদি পিছিয়ে যায়, যেমন আজকে থেকে আরো আমরা যদি 70-75-76 বছরের উপরে হয়ে গেছে আমাদের স্বাধীনতা, তো স্বাধীনতার পরও এখন আমাদের প্রশ্ন, আমরা যারা জনগণ হিসেবে সমাজে থাকি, সাধারণ জনগণ যারা চায় শান্তি প্রিয়ভাবে শান্তভাবে দেশটাতে চলতে, আসা যাওয়া থাকা, মানে প্রত্যেকটা মানুষ চায়, তাদের কেন বারবার এখন উদ্বেগে ভুগতে হবে? এই জিনিসটা কেন বুঝছি, আজকে আমরা যদি দেখি যে ভারতবর্ষের বুকে বা ত্রিপুরার বুকে বা রাজনৈতিকভাবে একটা রাজনৈতিক দলেরা সমাজকে তৈরি করে, পাশাপাশি প্রশাসন থাকে, সরকার থাকে, আবার আরেকটা শ্রেণী থাকে যারা আমরা এনজিও হিসেবে পরিচিত, যারা সমাজসেবী সংগঠন। সমাজসেবী সংগঠনগুলো কি সমাজের প্রত্যেকটা শ্রেণীর লোকদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন আত্মপ্রকাশ করছে, ওরা কাজ করছে ওদের উন্নয়নের জন্য, সরকারও ওদের উন্নয়নের জন্য কাজ করছে, রাজনৈতিক দলগুলো ওদের উন্নয়নের জন্য কাজ করছে। তাহলে কেন হয় না? এই যে বারবার ওদেরকে সুযোগ সুবিধা দেওয়ার পরও কেন আবার একই তাদের সামগ্রিক উন্নয়ন কেন হচ্ছে না? আজকের দিনে আমরা রাস্তাঘাট বা বিভিন্ন অর্থনৈতিক দিক, যে ত্রিপুরা রাজ্যে যে বাজেট হয় এবং আমাদের রাজ্যে যে বাজেটটা আসে, সেই বাজেটটা ওদের উন্নয়নের জন্য, যারা উগ্রপন্থা হিসাবে নিজেদেরকে মাঝে মাঝে পরিচয় দেয়, এরা তো প্র্যাকটিক্যালি রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিরুদ্ধে ওরা কাজ করে, সরকারের বিরুদ্ধে কাজ করে। তাহলে ওরা কেন এগুলো করছে? ওদের আর্থসামাজিক অবস্থা যদি খারাপের জন্য এই পথ কেন অবলম্বন করা? বর্তমান ভারতে আমরা যদি দেখি, সারা পৃথিবীর মধ্যে আজকে ভারতবর্ষের একটা পজিশন আমরা দেখি যে হ্যাঁ কিছুটা, তাহলে অর্থনৈতিকভাবে উন্নয়নের জন্য কিন্তু এগ্রিকালচার হোক, পশু দপ্তর হোক, বিভিন্ন যে গ্রামীণ অর্থনীতিটাকে ডেভেলপ করার জন্য যে বিভিন্ন যে সুযোগ সুবিধা, মৎস্য চাষ, বিভিন্ন পশুপালন, তাহলে ওইগুলো ওরা যদি উগ্রপন্থায় না গিয়ে ওরা যদি মূল স্রোতে সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলোকে ধরে, যারা এখানে এবার আমরা বলছি যে তিনটা শ্রেণীর লোক এখানে কাজ করছে, এনজিও হোক, প্রশাসন হোক বা সরকার হোক, না এখন প্রশ্ন হচ্ছে ওরা ইচ্ছা করলে এগুলোকে তুলতে পারে, তাহলে কেন হচ্ছে না? মূল স্রোতে থাকছে না, না থাকার আমার কাছে মনে হয় এদের মানে না হওয়ার কারণ হলো ওই যে ফকটে কিছু সুবিধা পাওয়া যায়, আমি বন্ধু একটা দিয়ে যদি আমি একটা চাকরি পেয়ে যাই, এই যে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে, এটা আমার ব্যক্তিগত অনুভূতি। মনে হয় ওদেরকে যে বিভিন্ন সময় ডেকে ডেকে আদর করে করে বসিয়ে ওদের থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেওয়া, এগুলো অনেক সময় পত্র পত্রিকাতে দেখা যায় ওদের সদস্য সংখ্যা হয়তো 100 বা 200। ঠিক, আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় তুললেন। আমি রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক রয়েছেন সঞ্জীববাবু, আপনারা আগেও দেখেছেন উগ্রপন্থা এবং তখনও আপনারা সাংবাদিকতা করতেন। এখন প্যাটার্ন যদি আমরা দেখি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এইভাবেই শুরু হয় অনেকটা। এখন যে কথাটা গৌতমবাবু বলছিলেন যে এই যে একটা ধারা চলছে, যে একটা অস্ত্র এনে বা দুটো অস্ত্র দিয়ে আরো পেছনে আরো 20 জন এসে সারেন্ডার করছেন এবং তারপর তাদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়, এই ট্রেন্ডটাকে কি ধরে নেওয়ার একটা চেষ্টা হচ্ছে বলে মনে করেন? এইটাকে এত সহজভাবে নিয়ে নিলে চলবে না।
সন্ত্রাসবাদ যে জিনিসটা সারা বিশ্বে জুড়েই এটা একটা সাধারণ আইন শৃঙ্খলার সমস্যা বলে ধরে নিলে মুশকিল হবে। আচ্ছা, এইটা একটা রাজনৈতিক সমস্যা হিসেবে, রাজনৈতিক সমস্যা থেকেই সন্ত্রাসবাদের সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গায়, সারা বিশ্ব জুড়েই এটা হয়। সেইটা এর থেকে কোনো কোনো সময় মানুষ অনেকে এর থেকে নানান রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে, এটাও ঘটনা। কিন্তু এই যে রাজনৈতিক সমস্যাটা যেখানে আছে, সেই সমস্যাটাকে আমাদের নির্মূল করতে হবে। এবং আমরা যখন দেখেছি যে টিএনবি বা এটিএফ যখন নাকি স্বাভাবিক জীবনে এসেছে, তারা একটা সন্ত্রাসবাদ, একটা তাদের রাজনৈতিক স্লোগান সামনে রেখে তারা কিছু সমস্যাকে ভিত্তি করেই তার সৃষ্টি হয়েছিল। এটা শুধু ত্রিপুরাতে না, আজকে যদি আমরা মিজোরাম, আমাদের সারা বিশ্ববাদীরা আমরা আমাদের রিজনে আমরা যে দেখি, যেমন নাগাল্যান্ডে এখনো সমস্যার সমাধান করা যাচ্ছে না, দীর্ঘদিন ধরে একটা পিস এগ্রিমেন্টের মধ্যে আছে, কিন্তু সমস্যাটা এখনো নির্মূল করা যাচ্ছে না। এই যে অবস্থায় যে এগ্রিমেন্টের মাধ্যমে স্বাভাবিক জীবনে নিয়ে আসার যে প্রক্রিয়াটা, এটা বিভিন্ন সময়ে নিতে হয়েছে, কেননা তাদের মনে যে একটা ক্ষোভ থেকেই অনেক সময় ইয়ে হয়েছে। তবে এখন যে পরিস্থিতি সেটা দাঁড়িয়েছে, এখন আগের মতো যেখানে মানে একসময় খুবই অভাব অভিযোগে উন্নয়নের অভাব ছিল, সেই পরিস্থিতিটা এখন আর নেই। এখন উন্নয়ন একটা জায়গায় চলে এসেছে। আজকে একটা সময় ছিল যখন রাজ্যে মানুষ না খেতে না পেয়ে মারা যেত। হ্যাঁ, কিন্তু এখনো সঞ্জীববাবু, এখনো তো এই ধরনের অভিযোগ মাঝে মধ্যে শোনা যায়। এই যে ধরুন আপনি বন থেকে বনের আলু এনে খেতে হচ্ছে, বা খাওয়ার অভাবে, বা এই যে সন্তান বিক্রির অভিযোগ মাঝে মধ্যে উঠে থাকে। সন্তান বিক্রির এগুলো কি মানে বিক্ষিপ্ত ঘটনা এগুলো বলছেন? সন্তান বিক্রির অভিযোগ ইদানিংকালে যে কটা সামনে এসেছে, সবটা পরবর্তী সময়ে প্রমাণ হয়েছে যে এটা বিক্রি নয়। আচ্ছা, দেখা গেছে যে মা বাবা কদিন আগে খোয়াইতে যে ঘটনাগুলো দেখা গেল, যে 4-5টা বাচ্চা হয়ে গেছে, তো একটা আরেকজনকে দিয়ে দিয়েছে। আচ্ছা, এই 3 দিন আগেও একটা ইয়ে হয়েছে। প্রথমে বাবা এসে মার বিরুদ্ধে অভিযোগ করলো, পরে আবার বাবা নিজে এসে বললো যে না, আমরা নিজেরাই দিয়েছি, আমার মেয়েটা ভালো থাকে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আছে, এখানে আরেকটা প্রশ্ন জাগে যে সত্যি যদি এই ধরনের উন্নয়নের কথা বলা হয়, আমি মানে যারা শাসন ক্ষমতায় ছিল, আমি দলমত নির্বিশেষে বলছি, সত্যি যদি এই ধরনের উন্নয়ন হয়ে থাকে যে না, তাদের এখন মৌলিক চাহিদাগুলোর জন্য কোনো বিশেষভাবে কথা বলতে হয় না, বা মৌলিক চাহিদাগুলো তাদের পূরণ হচ্ছে, তাহলে বারবার তাদের চাহিদাকে সামনে এনে কেন আলাদা রাজ্য অব্দি দাবি করা হয়? সব সময় যে সব সমস্যার সমাধান হয়ে গেছে, সব সমস্যার সমাধান এটা কেউ কোনোদিন বলতে পারবে না। কিন্তু যে বেসিক যে প্রবলেমটা ছিল, যেমন একটা সময় ছিল মানুষ খাওয়ার অভাবে মানুষ মারা গেছে, খাদ্য পায়নি, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। এখন যে কেননা এখন বিভিন্ন ভাবে সরকারি বিভিন্ন ফ্রি চাল পাচ্ছে, এইসব অনেক রকম সুযোগ সুবিধা আছে, সঙ্গে নানান রকম ভাতা টাতা ইত্যাদিও আছে। মানে একটা সোশ্যাল সিকিউরিটি দেওয়ার একটা হয়তো 100% সম্ভব না, কিন্তু একটা মিনিমাম বেঁচে থাকার জন্য যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ কিছুটা হলেও ইয়ে হয়। এর মধ্যেও যেটা বলছি যে রাজনৈতিক সমস্যা অনেক সময় দেখা দেয়, যেমন তারা মনে করছে যে কেউ কেউ মনে করছে যে আমরা রাজনৈতিক ক্ষমতাটা পাচ্ছি না। এখন যে স্লোগান একটা বেশি করে সামনে আসছে যে আমাদের রাজনৈতিক ক্ষমতার প্রশ্ন, এটা একটা অনেক সময় বিভ্রান্ত সৃষ্টি করা হয়। কেননা এখন যে পরিস্থিতি আছে, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা আছি, সেই ব্যবস্থায় জনগণের সমর্থন নিয়ে অনেকেই স্বাভাবিক রাজনৈতিক ক্ষমতায় অংশীদার হতে পারেন, কিন্তু তারা এটাকে কেউ কেউ এটাকে সেইভাবে না নিয়ে হয়তো অস্ত্রের মাধ্যমে অস্ত্রের ইয়ে করে মনে করে। তাছাড়া এটাকে অনেক সময় একটা সুযোগ সুবিধা নেওয়ার প্রশ্ন আসে, সেই সুযোগগুলি রয়েছে, সেই প্রশ্নগুলি সবগুলি নিয়েই এই যে এটাকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে এটা দেখতে হবে, এটাকে শুধু একটা ক্ষুদ্র ইয়ে বলে মনে করা যাবে না। তবে এখানে সঞ্জীববাবু, আপনার কি মনে হয় যে এটাতে মানে অন্য কোন সংগঠন বা আমার রাজ্য অন্য কোন এই ধরনের সংগঠনের, জঙ্গি সংগঠনের রাডারে রয়েছে, বা পুরনো যে মানে সংগঠনগুলো ছিল, জঙ্গি সংগঠনগুলো, তারা কেউ এখনো অ্যাক্টিভ আছে? তাদের মধ্যে কেউ কেউ অ্যাক্টিভ নিশ্চয়ই থাকবে, আছে।
তাছাড়া আমাদের এখানে যেটা বড় হয় সমস্যা, সেটা হচ্ছে বিদেশি কিছু শক্তি এখানে আমাদের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টির জন্য এদেরকে ইন্ধন দেয়। এই বিদেশি শক্তি কারা, সেই প্রশ্নটা সামনে এসে যায়। যেমন ইদানিংকালে যেই প্রশ্নটা সামনে আসছে, কিছুদিন আগে এনএলএফ টিএটিএফ কে যেভাবে সারেন্ডার করানো হয়েছে, এটা ভারত সরকার তড়িঘড়ি কেন করলো এই নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। কিন্তু এটা একটা অন্য দিকও আছে, কেননা ওই সময়টা বিবেচনা করতে হবে। একটা কিছুদিন আগেও বাংলাদেশে যে সরকার ছিল, সে ছিল আমাদের সঙ্গে অত্যন্ত ফ্রেন্ডলি একটা গভর্নমেন্ট ছিল, এবং সেখানে আমাদের সন্ত্রাসবাদীরা সেই দেশে তেমন ভাবে প্রশ্রয় পেত না সেখানে। কিন্তু হঠাৎ করে সেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা পরিবর্তিত হয়ে যাওয়ার পর তখন কিন্তু আমাদের বিষয়টা অন্যভাবে চিন্তা করতে হয়েছে। ভারত সরকার ব্যাপারটাকে অন্যভাবে ভাবতেই হবে, এবং তাদেরকে যারা তখনও সে ছোট্ট গোষ্ঠীটা রয়েছে, সেটা যাতে বিদেশি শক্তি যারা ব্যবহৃত না হতে পারে, তার জন্য তাদেরকে নিয়ে আসার একটা পরিকল্পনা হয়েছে এবং নিয়ে আসা হয়েছে। এইটাকে একেবারে সবটাই শুধু দিয়ে দেওয়া হলো এরকম ভাবার কোনো কারণ নেই, এটার মধ্যে একটা যথেষ্ট যুক্তিও আছে। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। গৌতম বাবু, এই যে অনেকেই মনে করছেন যে পুরনো শত্রুরা কি নতুন মুখোশে ফিরছে, মানে এই যে দুজন সন্দেহভাজন জঙ্গি যারা বিস্ফোরক, কারণ যে বিস্ফোরক সহ তারা, যদিও সেটা সংখ্যায় খুব কম, কিন্তু তারপরও যে বিস্ফোরক ডিটোনেটার সেই 14টা বা আরো কি কি ধরনের এক্সপ্লোসিভ নিয়ে তারা ধরা পড়েছে, এবং তার সঙ্গে টিইউএনএফ এর একটি নথিও তাদের সঙ্গে ছিল। এটা কি শুধুমাত্র শক্তি প্রদর্শনের একটি প্রচেষ্টা ছিল, নাকি মানে রাজ্য জুড়ে ভয় তৈরির একটা প্রাথমিক ধাপ? মানে এই যে যেটা ওরা করতে পারেন, এবং পুলিশের এখানে অনেকেই পুলিশ প্রশাসনকে একটা প্রশংসাই করছে, যেভাবে পুলিশের গোয়েন্দা রিপোর্টের তথ্য ভিত্তিতে তাদেরকে ধরতে পেরেছে। এখন তারা যদি সেই দিন যদি ধরা না পড়তো, যে ঘটনাটা তারা ঘটাবার চক্রান্তে ছিল, সেটা কি মানে শুধু একটা মানে শক্তি প্রদর্শনের চেষ্টা, নাকি এটা ভয় ভীতি প্রদর্শনের? মনে হয় এটা একটা মহড়া ছিল, শক্তি প্রদর্শনে হোক, একটা ভয় ভীতি আতঙ্ক একটা সৃষ্টি করার এমন একটা কারণ। এদেরকে কেউ না কেউ তো পেছন থেকে ইন্ধন দিচ্ছে। নতুন হাত, পাকা হয়নি, একটা দুটো অ্যাকশন যদি করতে পারতো, তাহলে হয়তো ওদের যে মনের বল যেগুলো হয়, এগুলো হয়তো এসে যেত ধীরে ধীরে। এই ক্ষেত্রে মনে হয় এদের পেছনে কিছু না কিছু একটা শক্তি আছে। আর প্রত্যেকে আমরা তো মানুষ চাই যে একজন, যারা ওদের লিডার ছিল, কেউ না কেউ আগে হয়তো লিডার ছিল, এখন তা বেরিয়ে এসে এখন অন্যজন লিডারশিপ দেওয়ার জন্য একটা, তাইলে বোধহয় আমি যদি রাজনৈতিক চেয়ারটা পাই, দাদা যেটা বলেন রাজনৈতিক একটা প্রেক্ষাপট থাকে, আমি যদি ওই রাজনৈতিক ইয়েটা পেয়ে যাই, চেয়ারটা পেয়ে যাই, এগুলো অনেকগুলো বিষয় কিন্তু এখানে কাজ করছে। শুধু আর আন্তর্জাতিক একটা পর্যায়ে তো রয়েছে এখানে। প্র্যাকটিক্যালি শুধু উগ্রপন্থা তো আর আমাদের ত্রিপুরা রাজ্যের না বা নর্থ ইস্টার্ন রিজনের না, সারা পৃথিবী জুড়ে যখন একটা খেলাগুলো চলে, এটা আজকের না, এটা যুগ যুগ ধরে রাজামূলও ছিল, রাজার বিপক্ষ ছিল। কারণ সমাজে প্রত্যেকটা পরিপূর্ণতা পায় না, যে যেটা চায় ওইটা পায় না, তখন না পাওয়ার থেকে এটা ক্ষোভ সৃষ্টি হয়। ক্ষোভ সৃষ্টি হয়ে বিভিন্ন সময় বিভিন্ন নাম তার। আজকে উগ্রপন্থী আমরা একটা সময় শুনতাম চম্বলের ডাকাত, তাহলে এগুলো কি তখনও আমরা সেই গল্পগুলো ওইভাবে শুনতাম যে ওরা সমাজের পিছিয়ে পড়া লোকগুলো জমিদার বা রাজাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা। এগুলো তো যুগ যুগ ধরে চলছে। মানে আজকের প্রবলেম না, এটা আগামী দিনও থাকবে। আজকে যে সমাজ ব্যবস্থা চলছে, যেমন অন্ন বস্ত্র বাসস্থানের মৌলিক অধিকার এখন আর অভাব নেই, এই সমস্যার বাইরে এখন মানুষের টেকনোলজি বেড়ে গেছে, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের চাহিদা, আকাঙ্ক্ষাটা বেড়ে গেছে। ওই চাহিদার জন্য মানুষ আবার নামছে। তার মানে কি এটা ধারাবাহিকভাবে চলবে, হয়তো তার রূপ বদল হবে, রূপটা বদল হবে। তবে তার জন্য চাই সরকারের যারা প্রশাসনে থাকে, প্রশাসনের মূল দায়িত্ব বা রাজনৈতিক দলগুলোর মূল দায়িত্ব, কোনো না কোনো রাজনৈতিক দলে তো প্রশাসনটা চালায়। আজকে এই চালাচ্ছে তো আরেকজন চালাচ্ছে, যেই চালাক, মানে প্রশাসন এবং রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে এই ধরনের যদি যেসব কার্যকলাপগুলো হয়, এদেরকে যদি বাধা দিয়ে সঠিক রাস্তায় না নামা হয়, তাহলে দেশের যে উন্নয়ন সেটা কিন্তু কখনোই সঠিকভাবে হবে না। যেমন আজকের দিনে ত্রিপুরা রাজ্যে যদি আমরা যদি বলি
যে বড় বড় শিল্প কল কারখানা কেন আসে না, না আসার কিন্তু এটাও একটা কারণ। হুট করে ডাক দিলেও কালকের থেকে রাস্তা বন্ধ, কোনো ডাকও না, সকালবেলা দেখলাম রাস্তা বন্ধ। এটা আমরা বিগত কিছুদিন ধরেও দেখছি, যেটা দীর্ঘকাল আগে অনেক বেশি ছিল, অনেকটা কমেছে, এখন প্রায় 99% কমে গেছে। তারপরে মাঝামাঝি আবার ইদানিং আবার দেখা যাচ্ছে। তার মানে কি, তাহলে বাইরের কোন শিল্পপতি যদি ত্রিপুরাতে এসে ইনভেস্টও করতে চায় বা রাজ্যেরও কোন শিল্পপতি যদি মনে করে, তাহলে এদের পক্ষে এটা ক্ষতিকারক। আজকে উন্নত যেসব দেশগুলোকে আমরা দেখি, প্রশাসন কিন্তু এদেরকে ধরে রেখেছে। ওই জায়গাগুলো আমাদের এখানে জেনারেলাইজড, মানে কেউ একটা ডাক দিয়ে দিলে তো বন্ধ হয়ে গেল। ওই জায়গাগুলো কিন্তু পৃথিবীর বড় বড় দেশগুলোতে এইভাবে দেখা যায় না। উগ্রপন্থা আছে, বিরোধিতা আছে, কিন্তু আমাদের এখানে যেভাবে জনজীবনকে আটকে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয় না। এখানে আমার কাছে মনে হয় গণতন্ত্র এখনো অশিক্ষিত গণতন্ত্র হিসেবে আমরা আছি, কারণ সাধারণ লোক এখনো সেই ঊর্ধ্বে উঠতে পারে না। বাইরের দিকে একটা ভাষণ শুনে ওরা কিন্তু কাকে ভোট দেবে স্থির করে। তার মানে জনগণ স্বতন্ত্র, মানে ওদের সেই জ্ঞানটা আছে, গণতান্ত্রিক পদ্ধতিটা ওদের ভিতরে খুব সজাগ, যেটা আমাদের রাজ্যে হয় না বলেই আজকে এই জায়গাগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো খুব তাড়াতাড়ি লুফে নেয়। এটার জন্যই আমার মনে হয় সচেতনতা আরো প্রয়োজন, জনগণের সচেতনতা প্রয়োজন, এবং আমাদের যে শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, যেগুলো আমাদের ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি, ওই শিক্ষাগুলো আজকে আমরা মূল্যবোধের শিক্ষা তো নেই, যার ফলে মানুষ অবমূল্যায়ন করছে। ঠিক, আমরা আসবো আপনার কাছে। আমরা এই মুহূর্তে ত্রিপুরা, দর্শক বন্ধুরা, এক সময় মানে উত্তর পূর্ব ভারতের অন্যতম অশান্ত রাজ্য ছিল, যেখানে মানে আদিবাসী বিদ্রোহ, বিচ্ছিন্নতাবাদ বা রাজনৈতিক অস্থিরতা প্রায় নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এনএলএফটি, এটিডিএফ এর মতো সংগঠনগুলো স্বাধীন ত্রিপুরার দাবিতে সশস্ত্র আন্দোলনে লিপ্ত ছিল। তবে গত কয়েক দশকে সরকার, সেনাবাহিনী এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রয়াসে এই সমস্যাগুলো কিন্তু অবসান ঘটেছে, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, উন্নয়নের পথ প্রশস্ত হয়েছে। এখন সঞ্জীববাবু, এই যে ত্রিপুরা এতদিন শান্ত ছিল, হঠাৎ করে এই ধরনের ঘটনা সামনে আসা কি নির্বাচনী রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত বলে মনে করে? এটাকে উড়িয়ে দেওয়া যায় না। নির্বাচনী রাজনীতির সঙ্গে অনেক সময় এই নির্বাচনের মুখে নানাভাবে একটা সন্ত্রাস সৃষ্টি, অশান্তি সৃষ্টি করার চেষ্টা কেউ কেউ করতেই পারে। এটা সবসময় হয়ে এসছে। এটা যে সন্ত্রাসবাদের মাধ্যমে হবে তা না। এই যে একটু বলছে পথবরোধের এটা পথবরোধের আন্দোলন, এটা সহজ পন্থা হয়ে গেছে। এখন মানুষ নিজেকে দৃষ্টি আকর্ষণের জন্য ইয়ে করছে। তবে এইগুলি সরকারকে কঠোরভাবে দমন করতেই হবে, এই সমস্ত আন্দোলনগুলি। সঙ্গে সঙ্গে মানুষের যে সমস্যাগুলির দিকেও নজর দিতে হবে। তবে কথা হচ্ছে, সন্ত্রাসবাদ যেটা হচ্ছে এই ত্রিপুরা রাজ্যের মতো রাজ্যে বা অঞ্চলে, নর্থ ইস্টেই আগের মতো পরিস্থিতি নেই যে হুট করে সন্ত্রাসবাদ একটা মাথাচাড়া দিয়ে উঠবে। কেননা তখনকার চাইতে এখন যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে, সর্বত্রই টেকনোলজি আপডেট হয়েছে। আমাদের সিকিউরিটি যে মেশিনারি, সেই মেশিনারিটা অনেক বেশি সক্রিয় হয়েছে। তারপরে আগে যেখানে আমাদের ইন্টেলিজেন্স ভেতরে গিয়ে অনেক জায়গাতে তারা কাজই করতে পারতো না, কিন্তু আজকে আর সেই পরিস্থিতি নেই। পায়ে হেঁটে গিয়ে কাজ করতে হতো, পায়ে হেঁটে গিয়ে কাজ করতে হতো। সেখানকার যারা যোগাযোগ তৈরি করা মানুষের সম্ভব ছিল না, আজকে সেই পরিস্থিতি নেই। ফলে সন্ত্রাসবাদ এখন আবার সেই আগের মতো সন্ত্রাসবাদী আন্দোলন শুরু করার মতো পরিস্থিতিটা অনেকটাই সীমিত হয়ে গেছে। এখন আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টও অনেক বেশি সক্রিয়, যেখানে পুলিশ হোক বা ইন্টেলিজেন্স গ্রুপ সক্রিয় রয়েছে। কিন্তু এখন যে জিনিসটা বেশি করে হচ্ছে আমাদের নর্থ ইস্টে বা ত্রিপুরার মতো রাজ্যগুলিতে, সেখানে আমাদের যে এত বেশি বিভিন্ন সামাজিক যে পরিস্থিতিটা, বিভিন্ন গ্রুপ রয়েছে, বিভিন্ন ভাষা গোষ্ঠী হোক বা জাতি গোষ্ঠী হোক, তারা নিজেদের মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি অনেক সময় তৈরি হয়। এখন কি আপনি বলছেন তাহলে বিভাজিত হয়ে রয়েছে? এখন সেটা, এখন বিভাজনটা তো আছে, বিভাজন তো আগেই ছিল, কিন্তু এই বিভাজনের রূপটা কি মানে এখন একটু প্রকট হচ্ছে বেশি? এখন বিভিন্ন ছোট ছোট গ্রুপের মধ্যেও বিভাজন তৈরি হচ্ছে। তারা একসময় সামগ্রিকভাবে যারা উপজাতি বলে পরিচয় দিত, আজকে তাদের মধ্যে আবার নানান জাত বা ভাষাগত বৈষম্য রয়েছে। সেইগুলির মধ্যে একটা সংঘাত তৈরি হচ্ছে। সেই সংঘাতের পরিস্থিতিটাকে
হয়তো সেই সংঘাত থেকে যে সন্ত্রাসবাদের জন্ম হবে তা না, কিন্তু অস্ত্র হাতে উঠে তবে আসতে হতে। কেউ কেউ এটাকে যে ব্যবহার করার চেষ্টা করবে না তেমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবং সেটা হচ্ছে এই কাঞ্চনপুরের যে ঘটনাটা বললে তার ক্ষেত্রে কিন্তু সেই আশঙ্কাটাই বেশি করে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে এটা উঠে একটা একটা বিশেষ জাতি গোষ্ঠীর লোকেরাই কিন্তু সেখানে এই সন্ত্রাসবাদী যে কিছু কিছু ছোটখাটো ঘটনা, আরো দু একটা ছোট ছোট ঘটনা ওই সমস্ত অঞ্চলে এসেছে, এটা কিন্তু ওই ছোট জাতি গোষ্ঠীগুলির নিজেদের সংঘাতের পরিণতিতেই এইগুলি সামনে এসেছে। এখানে একটা পয়েন্ট হচ্ছে সঞ্জীব বাবু, এই যে দুজন যারা ধরা পড়েছে সন্দেহভাজন, এর মধ্যে একজন রাজ্যের, একজন বহির্রাজ্যের, এখানে সংযোগটা বুঝতে পারছেন মানে কোথায় কি হচ্ছে? হতে পারে এখানে রাজ্যের বা বহির্রাজ্যের তারা নিজেদের মধ্যে, এবং সবসময়ই দেখা গেছে কোন সন্ত্রাসবাদী গোষ্ঠী, যেমন ত্রিপুরা রাজ্যে যখন সন্ত্রাসবাদ হয়েছে, সন্ত্রাসবাদীরা সবাই যে ত্রিপুরাতে থেকেছে তা নয়, বরং ত্রিপুরার বাইরেই তারা আস্তানা গেড়েছে, তারা তাদের শিবির তৈরি করেছে। কেননা আমাদের হঠাৎ করে এখানে একটা ঘটনা ঘটিয়ে এই রাজ্যে থাকাটা খুব কঠিন, কেননা এখানে যে পুলিশই আছে, তাই তারা আশ্রয় খুঁজে বাইরে সীমান্তের বহিরাজ্যে বা বহিরাষ্ট্রে, সেটাই স্বাভাবিক। তাই সেইভাবেই এখানেও তারা সেরকম দুই রাজ্যের মধ্যেই, এবং এখানে আমি যেটা বললাম দুই রাজ্য বটে কিন্তু জাতিগোষ্ঠীর দিক থেকে তারা কিন্তু এক। সেই দিক থেকে তারা যদি, যেমন আজকে বিভিন্ন জায়গায় দাবি উঠছে যে বৃহত্তর নাগাল্যান্ড চাই, বৃহত্তর ইয়ে চাই, সেখানে দুই রাজ্য দুই ইয়ের মধ্যেই সেই দাবিটা আসছে, ফলে তাদের মধ্যে নিজেদের মধ্যে সংযোগ তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু না। সেইটাই হচ্ছে এখানে, যে দুইজন যে দুই রাজ্যের বলছো, সেইটা দুইজন একরকম কিন্তু আবার একই জাতি গোষ্ঠীর দুইজন। হ্যাঁ, সেই দিক থেকে এটা জাতিগত যে কথাটা বললাম, যে জাতিগত বিভেদের থেকে এই সন্ত্রাসবাদগুলি তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমাদের নজর রাখতে হবে। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। একটা বিষয় হচ্ছে যে যেটা শুরুতে আমরা বলছিলাম যে কোন একটি বিষয় নিয়ে বেশি উদ্বেগ হওয়াটাও ঠিক নয়, এবং এখানে বলা হচ্ছে বারবার যে মিডিয়াকে একটা সংবেদনশীল ভূমিকা অবশ্যই গ্রহণ করতে হবে, কিন্তু এখানে রাজ্যবাসীর উদ্বেগের কি কোনো কারণ আছে কিনা? আপনারা কি মনে করেন? দুজনকে একই প্রশ্ন করব, রাজ্যবাসীর উদ্বেগের কি কোনো কারণ আছে কিনা, এবং কোনোভাবে সতর্ক হবার প্রয়োজন আছে কিনা, এবং কিভাবে সতর্ক থাকবে রাজ্যবাসী? উদ্বেগের খুব বেশি কারণ নেই, আর সতর্কতা যেটা, সতর্কতা সরকার সবসময় সতর্কভাবে থাকে, তার প্রশাসনিক ব্যবস্থা আছে, প্লাস আরক্ষা দপ্তর বা তাদের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা রয়েছে, ওনারা তো সবসময় সতর্ক দৃষ্টিতেই দেখছেন। আর যেহেতু সরকার চায় না যে এই ধরনের কোনো একটা কিছু হয়ে একটা অশান্ত পরিবেশ তৈরি করে তার যে উন্নয়নের যে ধারা চলছে সেই ধারাকে অব্যাহত রাখার জন্য যত প্রচেষ্টা একটা প্রশাসন বা একটা সরকারের থাকবে, সেই হিসাবে খুব বেশি না, তবে তারপরেও একটা সাধু সাবধান একটা থাকতেই হবে। যেহেতু এটা একটা সিমটম দেখা গেছে, এই সিমটমটাকে আমাদের এখনই সরকার, প্রশাসন বা রাজনৈতিক দলগুলো প্রত্যেকে যদি ত্রিপুরা রাজ্যের প্রকৃতই উন্নয়ন চায়, যেটা আমি প্রথমে বলেছি যে সমাজকর্মী থেকে শুরু করে রাজনৈতিক দল থেকে শুরু করে সরকার, প্রত্যেকের একই উদ্দেশ্য যে সমাজের পিছিয়ে পড়া লোকগুলোকে সামনে এনে দাঁড় করিয়ে দেওয়া। তো এখন মানুষ অশান্তি চায় না, অশান্তি চায় না, এবং আগামী দিনেও চাইবে না। সুতরাং সবাই সম্মিলিতভাবে এটাকে জ্বর থেকে যাতে এটাকে আর না বাড়ে তার জন্য ব্যবস্থা করতে হবে। সঞ্জীব বাবু, আপনার কি মনে হয় এখানে? এই যে যেটা বলছে যে উদ্বেগের কারণ আছে কিনা, আমি একটু আগে যেটা বলছিলাম যে আমাদের রাজ্যের ভেতরের বা আমাদের দেশের ভেতরের যে পরিস্থিতি আগের চাইতে অনেকটাই উন্নত হয়েছে, ফলে আমাদের রাজ্যের ভেতরে এই মুহূর্তে যে সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ নিশ্চয়ই থাকবে, কম বেশি থাকতে পারে না তা না, তবে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ হয়তো এই মুহূর্তে নেই। তবে যে জিনিসটা বেশি উদ্বেগের কারণ হয়ে যাচ্ছে আমাদের এই অঞ্চলে, আমরা বিভিন্ন সূত্রে যেসব খবর আসছে আমাদের প্রতিবেশী দেশে, সেখানে মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে, সেখানে পাকিস্তানের আইএএস এসে এখানে ঘাঁটি গাচ্ছে, সেখানে তাদের তৎপরতা বাড়াচ্ছে,
এবং তারা অবশ্যই চাইবে যে আমাদের ভেতরে একটা অশান্তি সৃষ্টি করার জন্য। সীমান্ত নিরাপত্তা এই মুহূর্তে সীমান্ত নিরাপত্তার প্রশ্ন না, তারা সীমান্ত নিরাপত্তার যেটা প্রশ্ন আছে সেটা অন্য জিনিস, কিন্তু তারা চাইবে আমাদের ভেতরে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করা, কাউকে যদি একটু দিয়ে দিয়ে একটা সন্ত্রাসবাদী আন্দোলন তৈরি করা যায়, তারা এখানে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা যায়, সেই চেষ্টাটা তারা অবশ্যই করবে। আগেও আমরা দেখেছি যখন নাকি এই রাজ্যে এই অঞ্চলে সন্ত্রাসবাদের চরমে ছিল, তখন কিন্তু এই আইএস এর মদতটাই তাদের কাছে বড় হয়েছিল, উঠেছিল। এখন সেই দিক থেকে উদ্বেগ অবশ্যই রয়েছে, সেই দিকে নজর রাখতে হবে। আমাদের আভ্যন্তরীণ পরিস্থিতি যথেষ্ট উন্নত হলেও সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একদম। অসংখ্য ধন্যবাদ আপনারা দুজনকে আছে এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা আলোকপাত করলেন এবং অংশগ্রহণ করলেন। ধন্যবাদ গৌতমবাবু আপনাকে, ধন্যবাদ সুনীলবাবু আপনাকে। দর্শক বন্ধুরা, ত্রিপুরা দীর্ঘ সংঘাতের পর এক শান্তিপূর্ণ অধ্যায়ে প্রবেশ করেছে। তবে সাম্প্রতিক এই ঘটনা মনে করিয়ে দেয় যে শান্তি একদিনে আসে না এবং তা বজায় রাখাও সহজ নয়। জনগণ শান্তি চায়, কিন্তু সেই শান্তি দুর্বলতা নয়। সময় এসেছে জিরো টলারেন্স দেখানোর। কোনো সন্দেহভাজনকে ছাড় দেওয়া যাবে না। যারা এদের আশ্রয় দেয়, মদত দেয়, তাদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে। তবে এই ঘটনা নিছক একটা আইনি ইস্যু নয়, এটা ত্রিপুরার অস্তিত্ব, ঐক্য এবং ভবিষ্যতের প্রশ্ন। যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, যদি এই উগ্রপন্থী তৎপরতা চূর্ণ না করা হয়, তাহলে রাজ্যে আবার অন্ধকারে তলিয়ে যেতে পারে। যারা রাজ্যকে অশান্ত করতে চায়, তারা আমাদের শান্তি, আমাদের ভবিষ্যৎ, আমাদের শিশুদের স্বপ্ন ছিনিয়ে নিতে চায়। তাই এই ষড়যন্ত্রকারীদের অবশ্যই এখনই থামাতে হবে। আমরা চোখ রাখছি রাজ্যের সব খবরে, আর আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।